নমস্কার। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের বেনারসি যাত্রা। আমরা বেনারসে কীভাবে ঘুরলাম, কবে গেলাম সেই সবেরই গল্প। সেই আমাদের পুরনো বেনারসে অনেক আগে 2011 সালে আমরা গিয়েছিলাম। এটা তো একদম আমাদের তীর্থেরও তীর্থ, না মহাতীর্থ। শুনুন, আমি বলছি কীভাবে আমি মানে লিখে রেখেছিলাম, ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের তো ভারতবর্ষ একটি বিশাল দেশ, তাই না? এর কোনায় কোনায় ইতিহাস, কোনায় কোনায় দ্রষ্টব্য স্থান, পুণ্যস্থান। ঘরের চার দেওয়ালের গণ্ডি, সাংসারিক কাজকর্ম কখনো কখনো একঘেয়ে করে তুলে আমাদের সেই মনটা যেন উড়ু উড়ু হয়। তখনই আমরা বেরিয়ে পড়ি, লটর বহর নিয়ে মানুষ বেরিয়ে পড়ে ঘর থেকে ভ্রমণে ভ্রমণে দুর্নিবার আকর্ষণে। আমরাও 2-4 দিনের ঝটিকা সফরে উদ্যোগ নিলাম। স্বামী পুত্রকন্যার সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম কাশী বা বেনারসের উদ্দেশ্যে, যা কলকাতা থেকে অনেক দূরে। তো সেই দিনটা ছিল 5 জানুয়ারি 2011। রাত 10টার সময় শুরু হলো যাত্রা হাওড়া থেকে। শীত তখন সারা উত্তর ভারত জুড়ে জাঁকিয়ে বসেছে। জানতাম বেনারসেও প্রচণ্ড ঠান্ডা পড়ে, কিন্তু ঠান্ডাতে ঘোরার মজাটাই আলাদা। আমাদের বিভূতি এক্সপ্রেস চললো সারা রাত জুড়ে বিভিন্ন ছোট বড় স্টেশন পার হয়ে, কিন্তু সকাল কখন হলো টেরই পেলাম না। প্রচণ্ড কুয়াশাতে ঘেরা চারিদিক। সেই যে মোগলসরাই স্টেশনে দাঁড়িয়েছে, সেটা একটা ঐতিহাসিক আছে না, মোগলসরাই ইম্পর্টেন্সটা তো আছেই, কিন্তু আমি বুঝতেই পারিনি এত কুয়াশাতে ঢাকা ছিল, বাপরে। অবশেষে বেলা প্রায় 11টা 45 নাগাদ ট্রেন এসে ঢুকলো বারাণসী স্টেশনে। দেখেই ভালো লাগলো, রোদ ঝলমল ছোট্ট স্টেশনটি, এবং মনে হলো যে হে বিশ্বনাথ ঠাকুর, তোমার দেশে এসে পৌঁছলাম তোমারই টানে। আমাদের গেস্ট হাউস ছিল LICর, আমার স্বামীর আগেই বুক করা ছিল ওটা, তাই কোনো অসুবিধে হয়নি থাকার জায়গা খুঁজে পেতে আর কি। তারপর স্নানাহার আমরা হোটেলে ওইখানে মানে গেস্ট হাউসে উঠলাম, তারপর স্নানাহার সেরে বেরিয়ে পড়লাম গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। আমার ছেলেমেয়েরও প্রচণ্ড উৎসাহ গঙ্গা, যা ভারতের দীর্ঘতম বিখ্যাত নদী, এবং তার ঘাটগুলো সচক্ষে দেখা। রিক্সা নিয়ে ঘাটে পৌঁছানো যায়। পৌঁছেই শান্ত সুন্দর পবিত্র গঙ্গাকে দেখে চোখ একদম জুড়িয়ে গেছিল। জীবনের সব দুঃখ কষ্ট, জার্নির সব কষ্ট ভুলে আমরা পুরোই ভুলে গেছিলাম। মনে হলে কোথায় এসছি, পৃথিবী নাকি স্বর্গ। শুরু হলো নৌকা করে ঘুরে বেড়ানো, সমস্ত ঘাটগুলো দেখা। আমাদের মাঝি আমাদেরকে বলল, যেখানে প্রচণ্ড অগণিত ঘাট, বলতে গেলে 300-র উপরে না কত এরকমই বলেছিল, সবগুলোই বাঁধানো। সুরজ মাঝি ছিল, সুরজ মাঝি আমাদের প্রায় সবগুলো ঘাটে ঘুরে ঘুরে দেখালো, এবং সাথে সুন্দর বর্ণনা দিয়ে যাচ্ছিলো, যেগুলোর মাহাত্ম্য আছে, যেগুলো আমরা সবসময় নাম শুনি, ওগুলোর কথাই ও গল্প করছিল আর কি, কীভাবে কী ঘাট বর্ণনা দিচ্ছিল, কে নির্মাণ করেছেন, তার মাহাত্ম্য, এসব। সবচেয়ে আশ্চর্য লাগছিল মণিকর্ণিকা ঘাট। 24 ঘন্টায় চিতার আগুন জ্বলছিল। মানুষের জীবনের অন্তিম পরিণতি না, সবাইকেই তো আমাদের একদিন এই চরম জায়গায় আসতে হবে, পৌঁছতে হবে, সেই যে আমাদের শ্মশান ভূমিতে। মাঝে ছোট্ট একটি মজার গল্পও বলল, ঘাটে নামকরণ ও মাহাত্ম্য নিয়ে আর কি। একবার হর পার্বতী এই ঘাটে স্নান করতে এসেছিলেন। কথায় বলে না, এই বেনারসটা যে কাশীটা আমাদের মহাদেবেরই স্থান। একবার হর পার্বতী এই ঘাটে স্নান করতে এসেছিলেন। স্নানের সময় পার্বতীর কানের দুলটি হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও যখন পাওয়া গেল না, তখন মহাদেব একদম রাগে প্রচণ্ড আগুন হয়ে আছেন উনি। পার্বতীর মনের দুঃখ, সেই দুঃখে পার্বতী অভিশাপ দিয়েছিলেন যে তার স্বামী দেবাদিদেব মহাদেব যেভাবে রেগে আগুন হয়ে আছেন বা জ্বলছেন, এইভাবে মানুষও যেন এখানে জ্বলে পুড়ে মরে যায় আর কি। তার জন্য এখানে দিন রাত একটার পর একটা চিতা জ্বলতেই থাকে মুখ্য লাভ করে। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য ঘাট হলো দশাশ্বমেধ ঘাট, যা সবচেয়ে বড় এবং বিস্তৃত। আমরা সেখানে পৌঁছানোর কয়েকদিন আগে একটা প্রচণ্ড বড় বোম ব্লাস্ট হয়ে গেছিলো, তাই ঘাটটি একটু ভগ্নপ্রায় ছিল। ওটা মেরামতো চলছিল। সেদিনের মধ্যে ওগুলোকে সারিয়ে তোলা, চেকিং খুব ভীষণ ছিল আর কি, খুব চেকিং চলছিল জোরদার। প্রতিটি ঘাটে ঘুরে ঘুরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যারাতের আয়োজন শুরু হয়ে গেল। সে কি বিশাল আয়োজন! ঘাটের উপরে সিঁড়িতে ছোট ছোট পাটাতন বসানো হলো, তার মধ্যে চাদর বিছিয়ে আরতের সমগ্র জিনিসপত্র রাখা হলো। এভাবে মোট 60টি পাটাতন প্রস্তুত করা হলো। প্রত্যেকটি অফুরন্ত ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো ছিল।
অনেক বছর আগেকার কথা এটা, এখন হয়তো অনেক পাল্টেছে শুনেছি, এখন মানে অন্যরকমভাবে হয়, কিন্তু আমরা যেটা দেখেছি আমি সেটাই বলছি। সুন্দরভাবে সাজানো, অত্যন্ত সুদক্ষ হাতে সব কাজ করা ছিল। আসলে রোজ দিনই তো এইসব করা হয়, তাই খুব শীঘ্র ক্ষিপ্র হস্তে ওরা করে নিচ্ছিলেন সব কিছু। বিশাল প্রদীপ জ্বালিয়ে শুরু হলো আরতি, গঙ্গার জলেও ভাসানো হচ্ছে প্রদীপ ছোট ছোট পাতার ভেলায়। আমরাও ভাসিয়েছিলাম। আমার ছেলে খুব ছোট্ট ছিল তাই ওকে করতে দিইনি, আর আমি আর আমার মেয়েই করেছিলাম। ওদের বাবা ছেলেকে কোলে নিয়ে মানে এদিক ওদিক হাঁটছিল, ওকে শান্ত করাচ্ছিল। প্রদীপ জ্বালিয়ে মন্ত্রোচ্চারণের মাধ্যমে শুরু হওয়া আরতি এত প্রশান্তি এনে দিচ্ছিল মনে, যে তা বলে বোঝানো যাবে না। এত সুন্দর না, মনে হচ্ছিলো এটাই তো স্বর্গ। চামর দুলিয়ে, ধুনুচি জ্বালিয়ে, আরও কত কিছু, বোধে গঙ্গা জল, ধূপকাঠি ইত্যাদিও ছিল। শঙ্খ নিনাদ, বাপরে কোনোদিনও ভুলবো না, এত জোরে আর অনবরত মন্ত্রপাঠ চলছিল। পবিত্র গঙ্গা মায়ের নানা রকমের গান চলছিল একের পর এক। অপূর্ব এক নৈসর্গিক দৃশ্য উপভোগ করছিলাম আমরা। হঠাৎ করে দেখি আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, আর ঠান্ডাও প্রচণ্ড। তখন তো জানুয়ারি মাস ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল, হাত পাও ঠান্ডা হয়েছিল। সেই জন্য আরতি শেষ না করেই আমরা গেস্ট হাউসে সেদিনের মতো ফিরে আসি। ও একটা কথা লেখা হয়নি, নৌকা থেকে নেমে আরতি শোয়ার একটু আগে আমাদের নিয়ে সুরজ মাঝি বেনারসি শাড়ি ফ্যাক্টরিতে, ঘাটের পাশাপাশি অনেকগুলো দোকান আছে না, ওই ফ্যাক্টরিগুলিতে গিয়েছিল। এত ভ্যারাইটি ও বারাণসী মানে ওই যে বেনারসি শাড়িগুলোর, মাই গড, খুব ভালো লেগেছিল দেখে। ওখান থেকে বেশ কয়েকটা শাড়ি কিনেছিলাম আমরা। তারপর কিন্তু ওরা বলছিল যে পলিশ টলিশ করে পরে পাঠাবে, সাথে সাথে দেয়নি হাতে। এটা নিজের আরেকটা আমাদের রিলেটিভসদের জন্য বেশ কয়েকটা কিনেছিলাম। আমারটা একটু অফ হোয়াইট বেস ছিল, ভীষণ সুন্দর শাড়িটা ছিল। আর ওনার যারা কিনেছিলাম মানে পার্পল ছিল, অরেঞ্জ ছিল, এইভাবেই আর কি। কিন্তু বেশি দামে অতটা কিনিনি, মাঝারি, কিন্তু ভালো, সবগুলো শাড়ি বেশ সুন্দর ছিল। যাই হোক, সেদিনের মতো ঘোরাঘুরি শেষ করে আমরা হোটেল মানে সেই গেস্ট হাউসে আসলাম, আর খাওয়ার মানে পরে একদম ঘুমিয়ে সে সবাই বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এতটুকু থাক, পরের দিন আরও গল্প করে কীভাবে আমরা চিত্তোর ফোর্টে গেছিলাম। ওখানে তো সেই যে বিক্রমাদিত্যের আছে না সিংহাসনের গল্প টল্প, সব আপনাদের সাথে করব। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ চ্যানেলটা, তাহলে আমার এইভাবে মানে অনেক আপলোড করা কবিতা আছে, গল্প আছে, এগুলো শুনতে পাবেন। আজ আসি, থ্যাংক ইউ। পরের এপিসোডে পরের দিনে আমি এটা নিয়ে আসবো আবার।